6 জানুয়ারি। আজ আমি চলেছি গঙ্গাসাগর। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আজ শেষমেশ সেখানেই চলেছি। আজ আমি যাব নামখানা থেকে বেনুবন ঘাট হয়ে। এছাড়া কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার হয়ে গেলে কিভাবে যাবেন ও খরচ কত পড়বে সেটাও জানাবো এই ভিডিওতে। একদিনের জন্য যদি আসেন তবে হাতে কতটা সময় পাবেন ঘোরার জন্য এবং জার্নি করতে কতটা সময় লাগবে সেটাই জানাবো আমি এই ভিডিওটাতে। এতক্ষণ মানে 2.5 ঘন্টা অপেক্ষা করে শেষমেশ আমরা লঞ্চের মধ্যে রয়েছি। বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই 5টার সময়, এখন 2:30-এর ওপর হয়ে গেছে, এখন আমি উঠতে পারলাম না। ভোর 5টার সময় আমরা ঘর থেকে বেরিয়েছি আর দেখে যেন মনে হচ্ছে এখনই রাত হয়ে গেছে। যেহেতু শীতকালের ভোর, আলো ফুটতে একটু টাইম লাগে, তো 5:22-এ রানাঘাট শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা চলেছি। তো আজকে সকাল মানে ভোর 5টার সময় বাড়ি থেকে বের হয়েছি, এখন বাজে 6:15 আর এখন আমি রয়েছি শিয়ালদাতে। গঙ্গাসাগর যাচ্ছি। ট্রেন আছে আমাদের 7:14-তে, বাট 6:16 বাজে মাত্র, আর 1 ঘন্টা আগের থেকে আমরা শিয়ালদা এসে বসে আছি। তো 7:14 যে নামখানা লোকাল ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু এখনো স্টেশনে এসে পৌঁছায়নি। আর দেখো মানুষজনের ভিড় কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজে 8:42 আর এখনো কিন্তু ট্রেনে বেশ ভালোই ভিড় আছে। আর আমরা এদিকে গ্রুপে বসে আছি, সবাই একটু হাই করে দাও, দুটো আঙুল থেকে। এখন ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুর এখানে দাঁড়াবে 15 মিনিট বা আধা ঘন্টা মতো, 15 মিনিট মতো। আর এখান থেকে তারপর আবার ট্রেন ছাড়বে নামখানা পর্যন্ত। তো নেক্সট স্টেশন আসছে কাকদ্বীপ, সেই কারণে দেখো এখানে কিন্তু অর্ধেক মানুষজন উঠে গেছেন এবং এখানেই কিন্তু নামবেন। গঙ্গাসাগর গেলে বেশিরভাগ মানুষজনই কিন্তু এই কাকদ্বীপের 8 নম্বর লট হয়েই যান। তো সেখান থেকে কিভাবে যাবে সেটা আমি জানিয়ে দেই। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যাবে 20 টাকায়, পৌঁছে যাবে ফেরিঘাট। সেখান থেকে ভেসেল ভাড়া 9 টাকা। ভেসেল পার করে কুচুবেড়িয়া থেকে তোমাদের অটো বা বাস ধরতে হবে। মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার মতো। অটোর ভাড়া 50 টাকা। কাকদ্বীপ হয়ে গেলে সর্বমোট খরচ লাগবে 79 টাকা এবং নামখানা হয়ে গেলে খরচ পড়বে 110 টাকা, ট্রেন খরচ বাদ দিয়ে। এছাড়া আরো একটি রুট আছে, ডায়মন্ড হারবার হয়ে যদি ক্রুজে চেপে যাও সেক্ষেত্রে ভাড়া পড়বে 550 টাকা মতো। এই মাত্র আমি ট্রেন থেকে নামলাম, এখন বাজে হচ্ছে পুরো 10:15। 3 ঘন্টা তো মিনিমাম লাগলো ট্রেনে। এবারে হচ্ছে ভেসেলের দিকে, অর্থাৎ যেখান থেকে আমরা ঘাট পার হব সেই ঘাটে আমরা যাব। তো চলো, বেশি দেরি করলে চলবে না, কারণ আমরা অলরেডি লেট। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড় গঙ্গাসাগর তো বটেই, এছাড়া বকখালি, মৌসুনী আইল্যান্ড, রানগঞ্জ এইসবের ভিড় মিলেমিশেই কিন্তু রয়েছে। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে যে টোটো স্ট্যান্ড সেখান থেকে না গিয়ে আমরা যাবো সেই মেন রোডে, যেরকমটা আমরা বকখালিতে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরে, অর্থাৎ মেন রোডের দিকে। আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ 11টার সময় একটা লঞ্চ আছে, আর এটা যদি পেরিয়ে যায় আবার সেই 12টায়, মানে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখান থেকে কিন্তু 100 জন, মানে 100 জনই নেবে। 100 জন হয়ে গেলেই কিন্তু তাড়াতাড়ি বোট ছেড়ে দেওয়া হবে, আর 100 জনের বেশি এখানে নেওয়া যাবে না, সেই কারণে আরও তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। এখন আমরা যাচ্ছি সোজা, ওখান থেকে টোটো ধরবো, অর্থাৎ মেন রোডটা সোজা হাঁটা দিলেই মাত্র 5 মিনিটও লাগবে না, তারও কম সময়ের মধ্যে আমরা এই মেন রোডে পৌঁছে যাচ্ছি। তো এত দৌড়াদৌড়ি করছি, বেশ ঠান্ডা হাওয়াটা ভাল লাগছে। তো চলো, ওখান থেকেও টোটো আসছে, মানে স্টেশন থেকে বেরিয়ে ওখানেও টোটো রয়েছে, বাট ওখানে ভাড়াটা একটু বেশি হবে। তো চলো যাওয়া যাক। 10 টাকা দাও, 10 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা টোটো পেয়ে গেলাম, অর্থাৎ মেন রোড থেকে, যেটা 10 টাকা ভাড়া। তো এখানে ওই নামখানা ঘাট, অর্থাৎ এখানে গঙ্গাসাগর যাওয়ার যে ঘাটটি, সেই ঘাট বললেই, মানে নাম যদি নাও জানা থাকে তাহলে সেই নামটা বললেই নিয়ে চলে যাবে 10 টাকার বিনিময়। আমরা এসে পৌঁছে গেছি এই ঘাটে। তো চলো, একদম মানে 5 মিনিটও মনে হয় লাগলো না এই রাস্তায় আসতে। এবারে দেখো এখানে কিন্তু লাইন পড়ে গেছে অলরেডি। 100 জন যদি এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আমরা যেতে পারবো না, বাট লাইন দেখো এখন বিশাল হয়ে গেছে লাইন। বকখালিতে যেতে আমরা যে ব্রিজটা ক্রস করি, কি হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজটা, সেই ব্রিজের যে এই
জলাশয়টা দেখা যায়, যে ঘাটটা দেখা যায়, এই ঘাটটা থেকে কিন্তু আমরা যাচ্ছি। মানে এখানে দেখো সব মাছের সরবরাহ হচ্ছে, আর এখানে কিন্তু হেঁটেও আসা যায়, মানে 10 থেকে 15 মিনিট মতো লাগবে হয়তো, মানে স্টেশন থেকে হেঁটে হেঁটে আসতে, কারণ খুব বেশি কিন্তু রাস্তা নয়, সামান্যই রাস্তা। টোটোতে জাস্ট 5 মিনিটেরও কম লাগলো। যদি হেলতে দুলতে আসো তাহলে 10 থেকে 15 মিনিট মতন হেঁটেই তোমরা চলে আসতে পারো, যদি হাতে সময় থাকে তবে। এখন 11:30 বাজে, আর এখন লাইন খুলেছে, মানে কিছু কিছু জন করে যাচ্ছেন ভেতরে, আর 100 জনের একটু বেশি ছাড়ছে, বাট একসাথে সবাইকে ছাড়ছে না, কিছু কিছু লোকজন করে ছাড়ছে, কারণ 100 জন এরকম ভাবে যদি ভরভরিয়ে যায় ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো চলো, আশা করি এই লঞ্চটা পেয়ে যাব। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এখানে একের পর এক ট্রলার সাজিয়ে এখানে বেশ মাল পরিবহন করা হচ্ছে। এখানে এই বস্তাগুলো কি আছে জানি না, কিন্তু বেশ নিয়ে যাওয়া নিয়ে আসা হবে, এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করে আমরা এখন শেষমেশ যাচ্ছি লঞ্চের দিকে। মানে অবস্থা খুবই খারাপ, মানে প্রথম 100 জনের মধ্যে তো যেতে পারলামই না। সেকেন্ড লঞ্চটা এলো, এখন বাজে 12:20। তো এই টাইমটাতে আমরা যে লঞ্চটা রয়েছে সেটাতে যাবো। এদিকে আমার পাশে কাজ হচ্ছে। এবারে গিয়ে শুধু বসার জায়গাটা নাও, এখনো 1 ঘন্টার রাস্তা। এতক্ষণ মানে 2.5 ঘন্টা অপেক্ষা করে শেষমেশ আমরা লঞ্চের মধ্যে রয়েছি। তো এখানে তো আশা করি সবাই জায়গা পাবে, কারণ অনেকক্ষণের রাস্তা, আর লঞ্চে বলতে গেলে পুরো সাইড দিয়ে একদম জায়গা রয়েছে। নীলার ঘুড়ি দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 বাজে। এবার লঞ্চে কতক্ষণে গিয়ে পৌঁছায় সেটা আমরা একটু দেখবো। এখন বাজে 12:30, এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো এই লঞ্চ যাচ্ছে বেনুবন ঘাট, সেই বেনুবন ঘাট থেকে আবার টোটো ধরে যেতে হবে। তো চলো, অনেক হ্যাপা রয়েছে, আর প্ল্যান রয়েছে আজকেই বাড়ি ফেরার, মানে আজকেই আমাদের বাড়ি ফিরতে হবে, এরকম একটা প্ল্যানে বেরিয়েছি। দেখা যাক টাইমে ফিরতে পারি কিনা। তো চলো দেখা যাক কি হয়। এই লঞ্চের যাতায়াতের সময় 1 ঘন্টা হলেও কখন সময় কেটে যাবে সেটা কিন্তু বোঝা মুশকিল, কারণ এই লঞ্চ যখন ছাড়া হবে তখন এই পাশে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগবে, এবং অনেকটা এরকম ফিল হবে যে সুন্দরবনে যাওয়ার সময় যেরকম দুদিকে এরকম ডাঙা এবং গাছপালা থাকে সেই রকম। এবং যেতে যেতে মাঝখানে এই পরিযায়ী পাখিগুলো আমাদের সঙ্গ দেবে। পুরোটা রাস্তা না থাকলেও কিছুটা সময়ের জন্য তারা আমাদের সঙ্গে থাকবে, তো খুবই ভালো লাগবে এবং সময়টাও কেটে যাবে। এখন বাজে হচ্ছে ঠিক 1:15, আর এখনো রয়েছে আমরা লঞ্চে। এত সুন্দর লাগছে, যদিও এই ওপরটাতে কিন্তু কাউকে ওঠা অ্যালাউ নেই। সিঁড়িতেই আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি, সবাই নিচেই বসে আছে। তো এই পরিযায়ী পাখিগুলোর সাথে যেতে এত সুন্দর লাগছে, মানে পাশ দিয়ে যাচ্ছে তো মানে এত ভালো লাগছে দেখতে। তার সাথে এরকম পুরো যেদিকেই তাকাচ্ছে সেদিকে জল, একদম দূর দূরান্তে সেই দ্বীপগুলো মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে। দেখো জাস্ট একবার, পাখিগুলো মনে হচ্ছে না আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে, এরকম লাগছে। টিকিট কিন্তু লঞ্চে উঠেই এখান থেকে যেরকম বাসের ভাড়া না দেওয়া হয় সেই রকম ভাবে কিন্তু লঞ্চে এখানে ভাড়া দেওয়া হবে 40 টাকা করে ভাড়া, এবং 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু এই ভাড়া 85 টাকা করে হয়ে যাবে। পুরো 1 ঘন্টাই লাগলো একদম, মানে এই লঞ্চটা করে আমরা এলাম। চলো, টিকিট দিয়ে দিয়েছি, টিকিট যদি না থাকে তাহলে আর যেতে দেবে না। তো যাই হোক, এই জেটিটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, টুনি লাইট দিয়ে দেখছি। আচ্ছা, সামনেও পুরো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, রাতের বেলা জ্বালানো হবে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা হাঁটা মারছি যেখানে মেন রোড বা গাড়ি পাবো। তো এখান থেকে যে টোটো এবং ভ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, অর্থাৎ মেন রোড পর্যন্ত, সেখানেরই ভাড়া হচ্ছে 10 টাকা। তো সবচেয়ে ভালো হবে জেটি থেকে বেরিয়ে এই রাস্তাটা সোজা হেঁটে যাও, বেশিক্ষণের রাস্তা নয়। তো ঘাট পার হয়ে এই জায়গাটাতে এসে কিন্তু টিকিট করে নিতে হবে টোটো অথবা ইঞ্জিন ভ্যানে, দুটোরই ভাড়া 60 টাকা করে। এখন বাজে 2:07 আর 35 মিনিট মতো তো কোনো টাইম লাগবে। তো অনেক জার্নি করার পর শেষমেশ এসে আমরা পৌঁছালাম 2:07-এ। আমরা টোটোতে উঠেছিলাম, আর এখন বাজে 2:40। টোটো থেকে নেমেও কিন্তু হাঁটা পথ রয়েছে, এবং হাঁটা পথে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। গঙ্গাসাগর মেলা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। শেষমেশ এসে পৌঁছেছি।
মানে এই রাস্তাতে দেখো দুদিকেই বেশ দোকান বসেছে, দোকানপাট রয়েছে। এদিকে বেশ টুকটাক স্ন্যাক্সের দোকান, আর এদিকে কি বিক্রি হচ্ছে, চিড়ে বিক্রি হচ্ছে এখানে লুজে। তো এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পুজো দেওয়ার লাইন দেখো কি বিশাল, মানে অনেক লম্বা লাইন পড়ে গেছে। এখন টাইম হচ্ছে 2:51, আর এই মন্দিরে লাইন পড়েছে একদম পুজো দেওয়ার। আর এই পথে সোজা চলে গেলেই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে পুরো মন্দিরটা। তো এই মন্দিরের চারপাশের চত্বরটা কিন্তু খুব সুন্দর। আর এইদিকে দেখো এখানে বেশ একটা ছাউনি টাইপের রয়েছে, এখানে মানুষরা বিশ্রাম নিতে পারবে। তো এখনো কিন্তু পুজো দেওয়া চলছে, আর লাইনটা কিন্তু বিশাল। ঠিক যেদিক থেকে সমুদ্রটা আছে সেই দিক থেকে কিন্তু লাইনটা আসে, অর্থাৎ স্নান করেই তারা পুজো দিতে আসছেন ডাইরেক্ট এখানে। মন্দিরের প্রবেশ পথ হচ্ছে ওইদিকে, অর্থাৎ যেদিকে লাইনটা রয়েছে, আর বাহির পথ হচ্ছে এই দিকটাতে, অর্থাৎ এই দিক দিয়ে পুজো দিয়ে এখানে বেরিয়ে যাচ্ছে। তো যারা পুজো দেবে না, শুধুমাত্র ঠাকুর দর্শন করবে, তারা মন্দিরের ডান দিকের দরজা দিয়ে ঢুকতে পারো। মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাগা সাধুদের আখাড়া, অর্থাৎ তারা এখানেই থাকেন। তো এই পাশে এই লাইন ধরে রয়েছে, প্লাস এই দিকেও রয়েছে, আর ওই দিকেও রয়েছে। সেরকম ভাবে আমরা গেলাম না এই দিকটা। তো মন্দিরটা দেখলাম এবং ভেতরটাও দেখলে খুব ভালো লাগলো। মন্দিরের একদম মুখোমুখি, অর্থাৎ এই সোজা রাস্তাতেই হচ্ছে সমুদ্র। এবার দেখা যাক, এখান থেকে তো সামনে বেশি দূরে নয়, 3 থেকে 4 মিনিট মতন হাঁটতে হবে। আর পাশে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো নিয়ে একদম ডাইরেক্ট চলে যেতে পারো। গঙ্গাসাগরে আসতেই শুরু থেকেই এইরকম ঘরবাড়িগুলো দেখা যাবে, অর্থাৎ টেন্টের মতন দেখতে। এগুলি কিন্তু সব হোগলা পাতা দিয়ে তৈরি, মানে যে কটাই এখানে দেখতে পাচ্ছ সবই কিন্তু এখানে হোগলা পাতা দিয়ে তৈরি। তো সাগরের দিকে আসার পথে এখানে কিছু অস্থায়ী টেন্ট রয়েছে, এগুলো জানি না নর্মাল পিপলদের জন্য নাকি শুধু পুলিশদের জন্য। এখানে দেখো আপাতত মানুষজন নেই, সেই কারণে আমরা ঢুকলাম। আর এখানে বেশ কি সুন্দর যে হোগলা পাতা বলা হয়, সেই হোগলা পাতারই কিন্তু বানানো হয়েছে পুরোটাই। আর দেখো নিচে কিন্তু বেশ চাটাই বলা হয় যেগুলো, সেই চাটাই বেছানো রয়েছে, এবং তার ঠিক পেছন দিকেই রয়েছে হচ্ছে সমুদ্র। এইটা হচ্ছে পুরো ভেতরের অংশটা, অর্থাৎ 2-3টে ভাগ রয়েছে, এবং পেছনে রয়েছে বাথরুমের ব্যবস্থা। সেটা কিন্তু মানে সেরকম এটা কিন্তু বানানো, মানে হোগলা পাতা দিয়ে জাস্ট ঘেরা রয়েছে, সেটা আমি এখন দেখাতে পারলাম না। তো এই হচ্ছে গঙ্গাসাগর, অর্থাৎ যে সাগর, সেই সাগরে যাওয়ার পথ। দেখো এখানে কিন্তু সামুদ্রিক যেসব জিনিসগুলো পাওয়া যায়, শঙ্খ, ঝিনুকের তৈরি নানা রকম জিনিস এখানে কিন্তু পথের ধারে রয়েছে। এবং এখানে পুরো বালি, মানে এখান থেকেই পুরো বালি, নিচে ইট আছে ঠিকই, কিন্তু পুরোটাই বালি এবং সোজাসুজি একদম সমুদ্র। বকখালিতে যেরকম ঢেউ নেই, এটাতে কিন্তু যেরকম ঢেউ আছে, কিন্তু দীঘার মতন নয়। জল অনেকটাই মনে হচ্ছে নেমে গেছে আমার যতদূর সম্ভব, কারণ এতটা পর্যন্ত পুরো বালি মানে ভেজা রয়েছে এতদূর, মানে বেশিক্ষণ হয়নি জল চলে গেছে। আর সাউন্ডটা শোনো খায়। এখন বাজে 3:18, এখনো কিন্তু অনেকেই স্নান করছেন, অর্থাৎ সমুদ্রের মজাও নিচ্ছে। তাছাড়া পুজো তো রয়েছেই, হয়তো এখান থেকে স্নান করেই তারা যাবে সেই কপিলমুনি আশ্রমে যেখানে পুজো দেওয়া হচ্ছিল। তো ঢেউটা জাস্ট দেখো, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। তো আমি বলবো যারা আসছো এসে থাকো, মানে খুবই এনজয় করবে। আর বিশেষ করে সমুদ্র, এবং সমুদ্রের সামনে কিন্তু বেশ অনেকটাই কাদার অংশটা বেশি, আর যত উপরে উঠবে তত একটু বালি থাকবে। তো একটু সাবধানে চলাফেরা করো, কারণ আমি অনেকবার কবার পিছলে যাচ্ছিলাম। তো যাই হোক, খুবই ভালো লাগবে আশা করি। এখানের এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। সাগর থেকে স্নান করে যে রাস্তা দিয়ে একদম সোজা মন্দিরের দিকে যাওয়া হচ্ছে, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ প্রতিটা গেটে পূর্ণতীর্থ গঙ্গাসাগর বলে লেখা রয়েছে, এবং একদম সোজাসুজি রয়েছে সেই কপিলমুনির আশ্রম এবং সেই মন্দিরটি। খুব সুন্দর লাগছে। শুধু এটাই যে একটু সময় কাটাতে পারলাম না, আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, না হলে সত্যি খুবই ভালো লাগছিল আমার এই জায়গাটা।
আর তোমরা যদি আসো এসে থাকার চেষ্টা করো, কারণ এসেই একদম চলে যাওয়ার ইচ্ছা তো হবে না, যেমন আমার ইচ্ছা হচ্ছেই না। আর খুবই সুন্দর লাগবে জায়গাটা ঘুরতে। 3:40 বাজে আর গেটটা বন্ধ করা হয়েছিল এবং এখনই খোলা হলো। তো দেখো ভিড়টা, জাস্ট দেখো, গেটের মুখে একেবারে চাপাচাপি ঠেলাঠালি অবস্থা, তো আমার মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে। ফেরার সময় আপনারা যদি বেনুবনে ফেরিঘাট হয়ে আসেন তবে টোটোওয়ালাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে ফেরিঘাট খোলা থাকছে কিনা। খোলা থাকলে তবেই ওনারা নিয়ে আসবেন, আর না হলে কাকদ্বীপ হয়ে অর্থাৎ কচুবেড়িয়া হয়ে আপনারা চলে আসতে পারেন। তো এই ছিল আজকের গঙ্গাসাগর ভ্রমণ। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যালো।